বাংলার যুবসাথী প্রকল্প, এই প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 1500 টাকা করে। তো এই প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন, অর্থাৎ ফর্ম যে রয়েছে সেই ফর্মে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। বন্ধুরা দেখুন, কোনো একটি জায়গাতে যদি আপনি ভুল করে দেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এবং আগামী 5 বছরের জন্য আপনি কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের জন্য প্রতি মাসে 1500 টাকা পাবেন না। তো সেক্ষেত্রে ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন যে কিভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটাও ভিডিওর লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে চলুন জেনে নিই যে এই প্রকল্পে ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন। এটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম, যে ফর্মটি এখন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেখুন, আপনাদের প্রথমে জানিয়ে দিই, এই ফর্মটি আপনি দুয়ারে সরকারের ক্যাম্পে পেয়ে যাবেন। ঠিক আছে, দুয়ারে সরকার ক্যাম্প আরও হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের এলাকাতে বসে যাবে। সেখান থেকে আপনি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখুন তো কিভাবে আপনি ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। প্রথমে দেখুন, এখানে লেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ দুয়ারে সরকারেরই ক্যাম্পে আপনাকে এই ফর্মটি পাবেন এবং সেখান থেকেই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তাহলে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা যখন আপনি ফর্মটি তুলবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তখনই আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকবে। এরপরে কি করবেন, আপনাকে আপনার আধার নম্বরটি লিখতে হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখবো? ইংরেজিতেই লিখবেন। এরপরে লিখবেন বেনিফিশিয়ারি নেম। এবার এখানে আপনি কোন নাম লিখবেন? দেখুন, এক্ষেত্রে আপনার যে নামটি মাধ্যমিকের মার্কশিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেটে লেখা রয়েছে সেই নামটি লিখবেন। যদি এমনটা হয় যে আপনাদের মাধ্যমিকের মার্কশিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেটে অন্য নাম আছে আর ধরুন আধার কার্ডে অন্য নাম না আছে, তাহলে তার আগে যত দ্রুত সম্ভব আপনি আধার কার্ডের নামটিকে চেঞ্জ করে নেবেন, তারপরে লিখবেন এবং দুটো যেন সেম হয়। এরপরে আপনাদের মোবাইল নম্বর, যে মোবাইল নাম্বারটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা রয়েছে, সেই মোবাইল নম্বর আপনাকে এখানে লিখতে হবে। দেখুন, এখানে একটা প্রশ্ন থাকছে যে অনেকের মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা নেই, অনেকে জানেনই না যে কোন নাম্বারটি মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে। তাদের জন্য একটাই উত্তর, যে আপনারা একবার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে নেবেন যে আপনাদের কোন নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক আছে। তারপরে ইমেল আইডি, যদি আপনাদের ইমেল থাকে তো লিখবেন, না থাকলে পরে না লিখলেও চলবে। এরপর আপনার জেন্ডার লিখবেন, অর্থাৎ আপনি মেয়ে নাকি স্ত্রী নাকি অন্যান্য। যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেলে টিকমার্ক দেবেন। এরপরে জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখ দেবেন হচ্ছে আপনাদের এক্স্যাক্ট যে জন্ম তারিখ, আধার কার্ডে একটা, ভোটার কার্ডে একটা, মাধ্যমিকের মার্কশিটে একটা, এরকম থাকলে পরে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। সেজন্য আপনাদের জন্ম তারিখ এখানে দেবেন এবং 1/4/2026 হিসাবে আপনার বয়স কত হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ধরুন আপনাদের জন্ম যদি 2000-এ হয়, তাহলে পরে 1/4/2026 হিসাবে আপনাদের জন্ম 26 হচ্ছে। তো এরকমভাবে শুধুমাত্র বছরে লিখবেন, মাস দিনে লেখার দরকার পড়বে না। এরপরে এখানে দেখুন লেখা আছে ফাদার্স নেম, পিতার নাম। কি লিখবেন? বাবার নাম লিখবেন এবং বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন? দেখুন, আপনি যদি ফর্মটিকে ইংরেজিতে ফিল আপ করতে পারেন তো ভালো, বাংলায় ফিল আপ করলেও ঠিক আছে। কারণটা আপনারা দেখেইছেন আধার কার্ডে, ভোটার কার্ডের ক্ষেত্রে কী হয়, বাংলা নাম থেকে যখন ইংলিশ নাম অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়, কি ভুল হয়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে নাম ইংরেজিতেই লিখতে। মাদার্স নেম, মার নাম লিখবেন। স্পাউস নেম, যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম লিখবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার যদি স্ত্রী থাকে তো স্ত্রী লিখবেন। এক্ষেত্রে বিবাহিত অবিবাহিতের সাথে কোনো লিঙ্ক নেই। আপনার বয়স 21 থেকে 40 বছর এবং আপনি আনএমপ্লয়েড হলেই পরেই আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে বলা হয়েছে ক্যাটাগরি। ইফ নট জেনারেল, যদি আপনি সাধারণ শ্রেণীভুক্ত না হলে কি করবেন? এসসি হলে এখানে ক্লিক করবেন, এসটি হলে এখানে, ওবিসি হলে এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সার্টিফিকেটের নম্বরও থাকবে। সার্টিফিকেটটি খুলবেন, দেখবেন সার্টিফিকেটের নম্বর আছে, সার্টিফিকেটের নম্বরটি এখানে লিখে দেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত, নাকি বিপত্নিক, উইডো নাকি হচ্ছে গেট সেপারেটেড, যেটা আছে সেটা লিখবেন। আনম্যারিড হলে আনম্যারিড, উইডো হলে উইডো, ম্যারিড হলে ম্যারিড, সেপারেটেড হলে সেপারেটেড। এরপর লিখতে হবে আপনাদের কন্ট্রাক্ট ডিটেলস। এখানে প্রথমে আপনি কি লিখবেন? বাড়ির নম্বর। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের দিকে কোনো বাড়ির নম্বর কিন্তু থাকে না, সেক্ষেত্রে
এই জায়গাটি আপনি ব্ল্যাঙ্ক লিখে দিন। বাড়ির নম্বর থাকে ধরুন শহরে কলকাতাতে বা মেট্রোপলিটন সিটিতে বাড়ির নম্বর থাকে, শিলিগুড়িতে থাকে, কিন্তু ধরুন আপনি গ্রামে বাস করেন, সেক্ষেত্রে বাড়ির নাম্বার হাউস নাম্বার থাকে না। এই জায়গাটিকে ব্ল্যাঙ্ক রেখে দিন, কিছু লেখার দরকার নেই, থাকলে লিখবেন। এরপর আপনাদের ভিলেজ টাউন অথবা সিটি, যেটা ভিলেজ থাকলে ভিলেজ লিখবেন, টাউন থাকলে টাউন লিখলেন, আর সিটি থাকলে সিটি লিখবেন। এবার পোস্ট অফিস, কোন পোস্ট অফিসের মধ্যে পড়েন লিখবেন। এরপরে ওয়ার্ড নাম্বার লিখবেন, আর গ্রামের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনি পড়ছেন। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, কোনটার মধ্যে আপনি পড়েন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, কর্পোরেশন হলে কর্পোরেশন। এবার কোন থানা লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, পিনকোড লিখবেন, স্টেট রাজ্য। এটা তো বাই ডিফল্ট থাকবে, কারণটা অন্য রাজ্যের কেউ তো এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতেই পারবেন না। তো এবার যেটা মেন, সেটা হচ্ছে মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। দেখুন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, ঠিক আছে। সেক্ষেত্রে দেখুন মাধ্যমিক থাকলে পরে মাধ্যমিকের রোল নাম্বার লিখবেন এবং কত বছরে আপনি মাধ্যমিক দিয়েছেন সেটা লিখবেন, বা তার ইকুইভ্যালেন্ট কিছু থাকলে লিখবেন। আপনারা অনেকে ভাবছেন যে আমি তো উচ্চ মাধ্যমিক পাস করেছি, লেখার দরকার আছে কি? দরকার নেই, মাধ্যমিক বলেছে, আপনি মাধ্যমিকেরই রোল নাম্বার দিন। কোন বোর্ড থেকে পাস করেছেন, WBSE নাকি CBSE নাকি ICSE না WBBME নাকি অন্য কোনো থাকলে পরে এনি আদার্স, যেখান থেকে পাস করেছেন সেটাই দেবেন। যদি মুক্ত বিদ্যালয় থেকে করে থাকেন তাহলে মুক্ত বিদ্যালয়ে দেবেন, যেটা খুশি। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখন হচ্ছে হাইয়েস্ট। এখন এক্ষেত্রে আপনি যতদূর অবধি পড়াশোনা করেছেন, ধরুন আপনি হাইয়েস্ট ধরুন BA পাস করেছেন, তাহলে এখানে BA লিখবেন। ধরুন আপনি BSc করেছেন, তো BSc লিখবেন। ধরুন আপনি MA করেছেন, MA লিখবেন। অর্থাৎ হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন আছে সেটা লিখবেন। দেখুন এটার সাথে আপনি যে কি করবেন, মানে কম টাকা পাবেন না, এটার সাথে কোনো লিঙ্ক নেই, সেজন্য নর্মাল লিখে দেবেন যেটা আপনার সবথেকে বেশি কোয়ালিফিকেশন। এরপর আপনাদের বর্তমানে অকুপেশন, পেশা কি রয়েছে, আপনি বর্তমানে কি করছেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন, যদি আপনি ধরুন আপনার বিয়ে হয়ে গেছে, তাহলে হোম মেকার লিখে দেবেন। যদি আপনি ধরুন মহিলা রয়েছেন, আপনি বিয়ে হয়নি, তো আনএমপ্লয়েড লিখে দেবেন। যদি আপনি ছেলে হয়ে থাকেন, কোনো কিছু করেননি, আনএমপ্লয়েড লিখে দেবেন। অর্থাৎ আপনি বর্তমানে যেটা করছেন সেটাই লিখবেন, আনএমপ্লয়েড লিখে দেবেন, সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আনএমপ্লয়েড লিখে দেবেন, কিছু লেখার দরকার। এবার আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে হবে, অর্থাৎ যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট টাকা ঢুকবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট। এবং এই পার্টটিকে কিন্তু আপনাকে যথেষ্ট মনোযোগ সহকারে করতে হবে, কারণ এখানে যদি আপনি কোনো ভুল করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না, বা টাকা ঢুকলেও কিন্তু অন্যের টাকা ঢুকে যাবে, আপনার ঢুকতে সমস্যা হবে। তো প্রথমে কি লিখবেন, এখানে ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখবেন। ব্রাঞ্চ নেম, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে, এই দুটো কিন্তু আলাদা, এটা ব্যাংক নেম এবং কোন ব্রাঞ্চে আছে ব্রাঞ্চ নেম লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, অবশ্যই ইংরেজিতে লিখবেন। IFSC কোড এখানে লিখবেন। যদি আপনারা না জানেন IFSC কোড এটা আবার কী জিনিস, ব্যাংকে ব্রাঞ্চে যাবেন, জিজ্ঞেস করবেন, আপনাকে বলে দেবে, ঠিক আছে। দেখুন এরপরে প্রশ্ন বলেছে যে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট, অন্য কোনো সরকারি সাহায্য পান, অ্যাকসেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে এডুকেশনাল বেনিফিট অথবা স্কলারশিপ, যেমন শিক্ষাশ্রী হোক বা রূপশ্রী হোক, এগুলো ছাড়া আপনি কি কোনো স্টেট গভর্নমেন্টের অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পান। যদি পান তো হ্যাঁ লিখবেন, না পেলে না লিখবেন, ঠিক আছে। যদি পান তাহলে তার বিস্তারিত বিবরণ লিখবেন, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলে লিখবেন হ্যাঁ, এখানে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, হলো। তো এখন দেখুন আপনি এখন এনশিওর এনক্লোজার লিস্ট, অর্থাৎ কী কী দিচ্ছেন সেখানে টিকমার্ক দেবেন, অর্থাৎ যে 6টে জিনিস আপনাকে দিতে হবে। প্রথমটা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, বা মাধ্যমিক পাশের সমতুল্য অ্যাডমিট কার্ড, তো আপনি দিয়েছেন, যার প্রতিলিপি দেবেন অর্থাৎ জেরক্স কপি এটার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, এখানে টিকমার্ক দেবেন। শুনুন কি করবেন, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট অফ এডুকেশন, প্রথমেরটা তো অ্যাডমিট কার্ড টিকমার্ক দিলেন, তারপরে যেহেতু এটা মাধ্যমিক পাশেদের জন্য তো সেই তো মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে, তো সার্টিফিকেট আপনি দিয়েছেন, জেরক্স কপি দিয়েছেন, এখানে একটা টিকমার্ক দেবেন। এরপরে কপি অফ আধার কার্ডে একটা জেরক্স কপি দিয়েছেন, তার মানে এখানে টিকমার্ক দেবেন। এরপরে কপি অফ ভোটার কার্ডের ছবি দিয়েছেন, ভোটার কার্ডে একটা ছবি দিয়েছেন, তো এখানে একটা টিকমার্ক দেবেন। ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনার ব্যাংকের যে পাসবুক আছে তার ফার্স্ট পেজের এক কপি জেরক্স সেটা দিয়েছেন, এখানে টিকমার্ক দেবেন। কপি অফ SC ST অর OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটার এক কপি দিয়েছেন, আপনি দিয়ে থাকলে এখানে
টিকমার্ক দেবেন। দেখুন, এক্ষেত্রে এসটি থাকলে বেশি টাকা পাবেন, ওবিসি থাকলে কম টাকা পাবেন এমন না। বর্তমানে সবাইকে 1500 টাকা দেওয়া হচ্ছে, পরবর্তীকালে এটা কাস্ট অনুযায়ী চেঞ্জেস হতেও পারে। এবার দেখুন, একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। সেখানে সেলফ ডিক্লারেশনে কী আছে সেটাকে ভালো করে শুনে নিন। দেখুন, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আমি একজন বেকার। আমি পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া। যদি এই সময়ে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন, মহিলাদের ক্ষেত্রে বলছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এছাড়া আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন কোনো, বা রাজ্য সরকারের পড়াশোনার জন্য যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। তো এক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে, দেখুন এগুলো কিন্তু আপনি ডিক্লেয়ার করছেন। দেখুন এরপরে কি বলেছে, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো নথি বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই সুবিধাটি প্রত্যাহার করা হবে। অর্থাৎ আপনি যা দিয়েছেন, আপনি যেটা সজ্ঞানে দিয়েছেন এবং পরবর্তীকালে যদি কোনো কিছু ধরুন আপনি যেটা দিয়েছেন যদি কোনোভাবে মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আপনার বিরুদ্ধে অ্যাজ পার লিগাল স্টেপ নেওয়া হবে এবং টাকাটি আপনি পাবেন না। এবং আপনাকে যদি আপনি কর্মসংস্থান পেয়ে যান কোথাও, ধরুন চাকরি পেয়ে গেছেন, সরকারি চাকরি, তাহলে কিন্তু আপনাকে কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর আপনি এখানে আপনার একটা স্বাক্ষর করে দেবেন, এখানে আপনি ডেট দিয়ে দেবেন। হলো, এতটুকুন করবেন তাহলে হয়ে যাবে। এবং অ্যাকনলেজমেন্ট সেটা যেটা রয়েছে এই পার্টটা আপনাকে ওখান থেকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আপনাকে রিসিভ করে, এখানে যে রিসিভ করেছে তার একটা সিল দিয়ে সিগনেচার করে দিয়ে দেবে। জাস্ট এতটুকুনি। এরপরে কিভাবে আপনি চেক করবেন না করবেন সেটা পরের স্টেপে আস্তে আস্তে জানাবো। তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।